গল্প বুনো ফুল লিখেছেন মাধবী ভট্টাচার্য। ডক্টর অভ্রনীল সামন্তর আউটডোর থাকলে রোগীর ভিড় উপচে পড়ে একেবারে। এ নতুন কিছু নয়। সব মা বাবারা তাদের অসুস্থ শিশুটিকে একবার অভ্রনীল সামন্তকে দেখিয়ে নিশ্চিন্ত হতে চায়। তার রোগ নির্ণয় কখনো ভুল হয় না। চিকিৎসাতেও তিনি ধন্বন্তরী। এত নাম ডাক শুনলে নিশ্চয়ই বয়স্ক গম্ভীর কোনো ডাক্তারের চেহারা ভেসে ওঠে চোখের সামনে। অল্প বয়সী সুদর্শন অভ্রনীলের সাথে যেটা একটুও মেলে না। নিজের বাচ্চাটিকে প্রথমবার ডক্টর অভ্রনীল সামন্তর কাছে নিয়ে এলে অল্প হলেও চমকে ওঠে অভিভাবকরা। তাদের মনে হয় এত অল্প বয়সী ডাক্তার নিশ্চয়ই সবে পাশ করে বেরিয়েছে। এত নামডাক হলো কি করে? তবে ডক্টরের সঙ্গে একবার কথা বলা শুরু করলেই সব সংশয় কেটে যায় তাদের। আজও হসপিটালের পেডিয়াট্রিক বিভাগে বহু মানুষের ভিড়। এক এক করে ডেকে নেওয়া হচ্ছে তাদের। কেউ কেউ ঝলমলে মুখে শিশুটিকে বুকে করে বেরিয়ে আসছে ডক্টর অভ্রনীলের চেম্বার থেকে। কেউ কেউ আবার দুশ্চিন্তার কালো ছায় মুখ কালো করে বেরিয়ে আসছে। অভ্রনীল মন দিয়ে একটা বছর 7-8-এর মেয়েকে পরীক্ষা করছিল। দুদিন ধরে মেয়েটা জ্বরে ভুগছে। সারাদিন ছুটাছুটি করে বেড়াতো যে মেয়ে, এখন একেবারে নেতিয়ে পড়েছে। একটু পরীক্ষা করে অভ্রনীল বুঝলো মেয়েটার স্টোমাক ফ্লু হয়েছে। নিশ্চয়ই বাইরের খাবার খায় প্রচুর, তার থেকেই সংক্রমণ হয়েছে। যদিও বাচ্চাটার মা বাবা তখন থেকেই বলে চলেছে তাদের মেয়ের নাকি ডেঙ্গু হয়েছে। রোগের সিমটমগুলো যেহেতু ডেঙ্গুর সাথে মিলে যাচ্ছে। হাত তুলে তাদের আশ্বস্ত করলো অভ্রনীল। চিন্তা করবেন না, মেডিসিনগুলো ঠিকঠাক খেলেই সেরে যাবে ও। শুধু খেয়াল রাখবেন বাইরের কোনো জাঙ্ক ফুড যেন ওর পেটে না যায়। বাচ্চার মা বাবার বিশ্বাস হয় না তবু। ডাক্তার যে কোনো টেস্টই দিল না। কিছু কি টেস্ট করতে হবে না স্যার? মানে ডেঙ্গুর জন্য একটা ব্লাড টেস্ট দিলে ভালো হতো না? মিনমিন করে বলে মেয়েটার বাবা। মা বাবার উদ্বেগ বুঝতে পারে অভ্রনীল, তাই বিরক্ত হয় না। অভয় দেওয়ার ভঙ্গিতে একটু হেসে বলে, ডোন্ট ওরি, ওর ডেঙ্গু হয়নি। 2 দিন ওষুধগুলো খাওয়ান, দেখবেন মেয়ে আবার দৌড়চ্ছে। কিছুটা আশ্বস্ত হয়ে বেরিয়ে গেল ওরা। তখনই সুমনা উঁকি দিল দরজায়। স্যার, এক মহিলা সেই থেকেই কান্নাকাটি করছে। তার বাচ্চা বোধহয় খুব অসুস্থ। তাকে কি আগে পাঠিয়ে দেব? কান্নাকাটি করছে? এর মানে বাচ্চার অবস্থা ভালো নয়। আরও আগে পাঠালে না কেন? আসলে স্যার, ও আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসেনি। হাসপাতালে এসেই নাম লিখিয়েছে, তাই সবার শেষে আছে নাম্বার। তাতে কি, বেশি অসুস্থ দেখলে আগে পাঠাবে আমার কাছে। এখন ডেকে আনো। একটু বিরক্ত হলো অভ্রনীল। সুমনা চলে গেল। একটু বাদেই চেম্বারের দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটি অল্প বয়সী মেয়ে। বয়স 24-25 হবে। ছিপছিপে কালো লম্বা মেয়েটার পরনে হলুদ শর্ট কুর্তা আর টাইট জিন্স। ভ্রমর কালো বড় বড় বুদ্ধিদীপ্ত দু চোখে গভীর উদ্বেগ। কালো কোঁকড়ানো একরাশ চুল পেছন টেনে বাঁধা। অল্প চাপা নাক যেন কালো মেয়েটার মুখের লাবণ্য বাড়িয়ে দিয়েছে 1000 গুণ। চোখ ফেরাতে পারছিল না অভ্রনীল। ঘোর কাটল মেয়েটার ব্যাকুল গলার স্বরে। একটা বছর 5-এর ছেলে মেয়েটার গলা জড়িয়ে বুকে লেপ্টে আছে। ওকে ইশারা করে মেয়েটা বলল, ওর নাকি কাল রাত থেকেই খুব জ্বর। আশ্রমে ডাক্তার এসে দেখে গেছেন, কিন্তু জ্বর নামছে না কিছুতেই। একেবারে নেতিয়ে পড়েছে, একটু দেখুন না। মেয়েটার কথাগুলো একটু দুর্বোধ্য ঠেকলো অভ্রনীলের কাছে। ওর নাকি জ্বর, এই কথাটার মানে কি? মা হয়ে বাচ্চার জ্বরের খবর রাখেনি? আর আশ্রমের ডাক্তার মানে? তবে এই মুহূর্তে মেয়েটার জল টলটলে চোখের দিকে তাকিয়ে সব প্রশ্ন দূরে সরিয়ে রেখে বাচ্চাটাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ভালো করে দেখে দেখে কয়েকটা ব্লাড টেস্ট লিখে দিল। আপাতত জ্বর নামানোর ওষুধ দিচ্ছি। বুকে কফ বসেছে মারাত্মকভাবে। ব্লাড টেস্টের রিপোর্ট দেখে বাকি ওষুধগুলো দেব। তেমন দরকার পড়লে অ্যাডমিট করিয়ে নিতে হবে। টেস্টগুলো আজ করিয়ে কালই রিপোর্ট নিয়ে আসবেন, একদম দেরি করবেন না। কিন্তু রিপোর্ট কি এত তাড়াতাড়ি পেয়ে যাব? চিন্তিত মুখে বলল মেয়েটা। হ্যাঁ, পেয়ে যাবেন, আমি লিখে দিচ্ছি। বাচ্চার যেন একটুও ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। বড্ড দুষ্টু এই ছেলেটা। রাখালদা এত বারণ করে তবুও কথা শোনে না। বৃষ্টি এলেই ভিজতে চলে যায় সবার সাথে মিলে। ঠান্ডা তো লাগবেই। মেয়েটা একটু অসহায়ভাবে বলল, আপনি মা, খেয়ালটাও আপনাকেই রাখতে হবে। বাইরের কোনো লোক সেটা পারবে কেন?
বিরক্ত হয়ে বলল অভ্রনীল। মা? মেয়েটার ম্লান মুখে অল্প হাসি রেখা ফুটে উঠল। আমি ওর মা নই ডক্টর। এই বেচারা তো কেউ নেই, অনাথ আশ্রমে থাকে। আমি ওই আশ্রমে বাচ্চাদের পড়াই। আসলে ওখানেই বড় হয়েছে তো মায়া জড়িয়ে গেছে। অভ্রনীলের মনে অনেক প্রশ্ন ভিড় করে এলো, কিন্তু শিক্ষা, সংস্কার, ভদ্রতাবোধ তাকে অহেতুক কৌতূহলী হতে শেখায়নি। বিশেষ করে অপরিচিত বা সামান্য পরিচিত কারো সম্পর্কে কৌতূহলী হওয়ার প্রশ্নই তো নেই। গম্ভীর মুখে মেয়েটার দিকে প্রেসক্রিপশন বাড়িয়ে দিল। 3rd ফ্লোরে চলে যান, ওখানে প্যাথোলজি ল্যাবে প্রেসক্রিপশনটা দেখাবেন, ওরা বুঝে যাবে সব কিছু। ওকে, থ্যাংক ইউ ডক্টর। বাচ্চাটাকে বুকে জড়িয়ে বেরিয়ে যাচ্ছিল মেয়েটা। অভ্রনীল পেছন থেকে বলে উঠল, যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে কল করবেন, নাম্বার প্রেসক্রিপশনেই দেওয়া আছে। মেয়েটা হেসে ঘাড় হেলিয়ে চলে গেল। ওর হাসিতে যেন কোনো বুনো ফুলের ঝাঁঝালো মিষ্টি গন্ধ মিশে আছে। সম্মোহিত হয়ে যাচ্ছিল অভ্রনীল। ইট কাঠ পাথরে ভরা কোনো শহরের মেয়েও নয়। দূর কোনো জঙ্গলে জায়গার মাটির গন্ধ এখনও লেগে আছে ওর শরীরে। কালো মেয়েটার ঢলঢলে লাবণ্য ভরা মুখখানা ভেসে বেড়াচ্ছিল অভ্রর চোখের সামনে। পরদিন অভ্রনীলের নিজস্ব চেম্বারে রিপোর্ট নিয়ে চলে এলো মেয়েটা। সব দেখে কয়েকটা ওষুধ লিখে দিয়ে অভ্রনীল বলল, তেমন কিছু চিন্তার ব্যাপার নয়, অ্যাডমিট করানোর প্রয়োজন নেই, ওষুধগুলো খাওয়ান, সেরে যাবে। মেয়েটা এতক্ষণ চিন্তাক্লিষ্ট মুখে বসেছিল, এবারে হাসি ফুটল মুখে। ওহো, বাঁচালেন আপনি, যা ভয় পাচ্ছিলাম। ভয়ের কি আছে, আমি আছি তো। হাসলো অভ্রনীল। মেয়েটাও হাসলো। আবার সেই বুনো ফুলে ঝাঁঝালো মিষ্টি গন্ধটা অভ্রকে অবশ করে দিচ্ছিল। কিছু বলতে গিয়েও থেমে গেল সে। চলে গেল মেয়েটা। বুনো ফুলের মিষ্টি গন্ধটা রয়ে গেল অভ্র চেতনা জুড়ে। গভীর রাতে ফোনটা বেজে উঠল হঠাৎ। ডাক্তারদের জীবনে গভীর রাতের ফোন বিচিত্র কিছু নয়। ফোনটা রিসিভ করলো অভ্রনীল। সঙ্গে সঙ্গে বুনো ফুলের গন্ধটা ঝাঁপিয়ে পড়ল বেডরুমে। ওপাশ থেকে একটা রিনরিনে গলা তখন বলে চলেছে, ডক্টর সামন্ত, আমি ফুলমণি, ফুলমণি টুডু। সেই যে কদিন আগে বিট্টুকে নিয়ে এলাম আপনার কাছে, অনাথ আশ্রমে সেই বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনি বলুন। সরি ডক্টর, এত রাতে আপনাকে বিরক্ত করলাম। আপনি সংকোচ করবেন না, বলুন কি হয়েছে। আশ্রমের একটা বাচ্চা হঠাৎ ঘুম ভেঙে প্রচণ্ড চিৎকার শুরু করেছে। পেটে নাকি প্রচণ্ড যন্ত্রণা করছে। রাখালদা ভয় পেয়ে আমাকে ফোন করলো। এত রাতে কি করে কি হবে বুঝতে পারছি না। আপনার ফোন নাম্বার জানা ছিল, তাই ফোন করলাম। ভালো করেছেন। এখন আপনাকে একটা নার্সিংহোমের অ্যাড্রেস দিচ্ছি, এক্ষুনি ওখানে চলে যান, আমিও পৌঁছচ্ছি। কিন্তু এত রাতে যে কিছুই পাওয়া যাচ্ছে না, যাব কি করে? আপনি কাইন্ডলি একবার এসে যদি দেখে যেতেন ওকে। কাল সকালে না হয় নার্সিংহোমে যাব। মেয়েটা একটু বিব্রত হয়ে বলল, আমি গেলে হবে না, ওকে প্রপারলি চেক করতে হবে, টেস্ট করতে হবে, নইলে বুঝবো কি করে যে কি হয়েছে। কি করি বলুন তো? মেয়েটার অসহায় গলা ভেসে এলো। এক মুহূর্তে ভাবলো অভ্রনীল। তারপর মেয়েটাকে বলল, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আপনাদের তুলে নেব। কোথায় যেতে হবে বলুন। আশ্রমের ঠিকানা জেনে নিয়ে তাড়াতাড়ি রেডি হতে গেল অভ্রনীল। ওর মাথায় তখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, ফুলমণি, ফুলমণি, ফুলমণি টুডু। ওর ধারণাই তাহলে ঠিক, মেয়েটা সত্যিই জঙ্গলের কেউ, সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মেয়ে। তৈরি হয়ে বেরোতে যাওয়ার মুখে মা এসে দাঁড়ালো, ঘুম ভাঙা মুখে উৎকণ্ঠা। এত রাতে কোথায় যাচ্ছিস? কল এসেছে মা। এতদিনেও কি তোমার অভ্যাস হলো না? কোথা থেকে কল এসেছে? চাইল্ড কেয়ার নার্সিংহোম থেকে। বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। ইচ্ছে করে মাকে পুরো সত্যিটা বলল না। ও নিজেই বুঝতে পারছে না এই কাজটা ও কেন করছে। শুধু ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করতে, নাকি ফুলমণি নামের বুনো ফুলটার আকর্ষণে। মেয়েটার বলে দেওয়া ঠিকানায় 15 মিনিটের মধ্যেই গিয়ে হাজির হলো অভ্রনীল। ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে যেতে কতই বা সময় লাগে। মেয়েটা বাইরে দাঁড়িয়েছিল। ওকে দেখে কৃতজ্ঞতার হাসিতে মুখ ভরিয়ে বলল, আপনার মতো মানুষ খুবই কম দেখেছি। ডাক্তার তো অনেকেই হয়, কিন্তু খুব ভাগ্য থাকলেই বুঝি আপনার মতো ডাক্তারদের দেখা পাওয়া যায়। আরে না না, এভাবে বলছেন কেন?
বুনো ফুলের গন্ধে মাতাল হতে হতে বলল অভ্রনীল। ঠিকই বলছি। আচ্ছা, যে নার্সিংহোমে যাচ্ছি সেখানে ট্রিটমেন্টের খরচ খুব বেশি নয় তো? না না, বেশি নয়, ও নিয়ে ভাববেন না, আমি আছি তো। দেখতে দেখতে যেন ঘোরের মধ্যে বেশ কটা দিন কেটে গেল। এর মধ্যে বাচ্চাটার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনও সাকসেসফুলি হয়ে গেছে। প্রতিদিন বিকেলে ভিজিটিং আওয়ার্সে ফুলমণি আসে বাচ্চাটাকে দেখতে। অনাথ আশ্রমটা যিনি চালান সেই রাখালবাবুর সাথে ভালোই পরিচয় হয়ে গেল অভ্রনীলের। তার কাছ থেকে ফুলমণির ব্যাপারে অনেক কিছুই জানতে পারল। ফুলমণি অনাথ আশ্রমে বড় হলেও সে অনাথ নয়। ওর জীবনের গল্পটা ভারী অদ্ভুত, ইন্সপায়ারিং। রাখালবাবু উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন। ফুলমণির মতো মেয়ে লাখে একটা হয়। কোন সুদূর জঙ্গলের মেয়ে হয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে শুধু ওর অদম্য সাহস আর জেদের কারণে। কি হয়েছিল ওর জীবনে? কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেসই করে ফেলল অভ্র। সে বিশাল এক কাহিনী। পশ্চিম মেদিনীপুরের ভালুকশোল গাঁয়ে ওদের বাড়ি। ফুলমণির পড়াশোনায় দারুণ আগ্রহ ছিল। কাছের একটা স্কুলে কিছু সাঁওতাল ছেলে মেয়ে পড়তে যেত। তাদের সাথে জেদ করে ফুলমণিও স্কুলে যাওয়া শুরু করলো। কিন্তু ওর মা বাবার মোটেই ইচ্ছে ছিল না মেয়ে পড়ুক। গরিব আদিবাসীরা যেমন হয়। তারপর স্কুলে আসা যাওয়ার পথে ফুলমণির উপরে নজর পড়ল গ্রামের প্রধানের ছেলে। সে বিয়ে করতে চাইল ওকে। ফুলমণির মা বাবা হাতে চাঁদ পেল, কিন্তু ফুলমণি রাজি হলো না। ধূর্ত ছেলেটা ফুলমণির গরিব মা বাবাকে টাকার লোভ দেখিয়ে বশ করে ফেলল। ফুলমণির সামনে সব রাস্তা বন্ধ হয়ে গেল। একদিন গভীর রাতে পালালো বাড়ি ছেড়ে। তারপর তো দেখতেই পাচ্ছেন। ও আপনার কাছে এলো কি করে? অভ্র প্রশ্ন করল। নানা সমাজসেবামূলক কাজ করতাম আমি। অনাথ আশ্রমটা সবে খুলেছি তখন। ডোনেশনের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়। সেই সুবাদেই একদিন রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ফুলমণিকে দেখতে পেলাম। 13-14 বছরের বাচ্চা মেয়েটা হাঁপুস নয়নে কাঁদছিল প্ল্যাটফর্মে বসে। আমি ওকে অনাথ আশ্রমে নিয়ে চলে এলাম। রাখালবাবু হাসলেন। অভ্র স্তব্ধ হয়েছিল। ওই রকম প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে আজ মেয়েটাই এই জায়গায়। ইকোনমিক্সে মাস্টার্স করেছে, এখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। আশ্রম ছেড়ে এসেছে কবেই, তবে যোগাযোগ ছাড়েনি। আশ্রমের প্রতিটি বাচ্চাকে বুক দিয়ে আগলে রাখতে চাইও। রাখালবাবু নিজে বলেছেন ফুলমণিকে ছাড়া এই আশ্রম চালাবার কথা উনি ভাবতেই পারেন না। অভ্র বুঝতে পারছিল আর ফেরার রাস্তা নেই। এই লড়াকু মিষ্টি মেয়েটাকে ভালোবেসে ফেলেছে ও। যে ভালোবাসা মেয়েটার গায়ে লেগে থাকা মাটির গন্ধটার মতোই সত্যি। অনেক সাহস করে ফুলমণিকে মায়ের সাথে আলাপ করাতে নিয়ে এলো অভ্র। যদিও ফুলমণি অনেক আপত্তি করেছিল। ওর বদ্ধমূল ধারণা অভ্রর মা ওকে পছন্দ করবেনই না। অভ্র জিজ্ঞেস করেছিল, কেন পছন্দ করবে না? আমি আদিবাসী, সাঁওতালদের মেয়ে। তোমার মা কেন মেনে নেবেন? আদিবাসী হয়ে তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো তার সবটুকুই তোমার লড়াইয়ের জন্য। আমার মাও একজন লড়াকু মহিলা। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পুরোটাই মায়ের জন্য। বাবা চলে যাবার পর মা একা হাতে বড় করেছে আমাকে। তোমার লড়াইটা মা বুঝবে, কখনো ফিরিয়ে দেবে না। তুমি একটা অসাধারণ মেয়ে ফুলমণি। তোমাকে পছন্দ না করার কোনো কারণই নেই। চুপ করেছিল ফুলমণি। ওর দ্বিধা কাটছিল না কিছুতেই। ফুলমণির আশঙ্কাটাই যে ঠিক হবে স্বপ্নেও ভাবতে পারিনি অভ্র। মা ফুলমণিকে দেখেই স্পষ্টভাবে বলল, এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন মা? হতভম্ব অভ্র জিজ্ঞেস করল। আমি বলছি তাই, ও তোমার যোগ্য নয়। ফুলমণি ফ্যাকাশে মুখের দিকে এক পলক তাকিয়ে অভ্র বলল, কেন নেই যোগ্যতা? কিসে কম ও? কিসে কম? মায়ের মুখে বিদ্রূপের হাসি। বলে দিতে হবে কিসে কম? ছি বুবুন, তোর নজর এত নিচু, জানতাম না। কুঁকড়ে গেল অভ্র। ব্যাকুল গলায় বলল, আমার নজর নিচু নয় মা। ও আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছ না তুমি। ওর লড়াইটা তুমি বুঝতে পারছো না। ও একটা অসাধারণ মেয়ে, সেটাও তোমার নজরে পড়ছে না। আমি আর কিচ্ছু শুনতে চাই না। যা বলার বলে দিয়েছি। এবার নিজে যেটা ভালো বুঝিস সেটাই কর। মনে রাখিস, আমি আর তোর কিচ্ছুতে থাকবো না। এরপর আর কি বলা যায়। চুপচাপ ফুলমণিকে বাড়ি পৌঁছে দিতে গেল অভ্র। সারা রাস্তা দুজনে একটাও কথা বলল না। গম্ভীর মুখে ড্রাইভ করছিল অভ্র।
ফুলমণি মাথা নিচু করে বসেছিল। বাড়ি পৌঁছে ফুলমণি নেমে যাবার আগে হঠাৎ অভ্র ওর হাত চেপে ধরল। ব্যাকুল গলায় বলল, মায়ের দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি ফুলমণি। একটু সময় দাও আমাকে। দেখবে মা ঠিক রাজি হয়ে যাবে। তোমার মা কখনো রাজি হবেন না। সত্যিটা মেনে নাও, আমাকেও মেনে নিতে দাও, ধরা গলায় বলল ফুলমণি। তারপর একবারও পেছনে না তাকিয়ে ঢুকে গেল ভেতরে। অভ্র জানে চোখের জল আড়াল করছে ফুলমণি। কষ্টে বুকটা মুচড়ে উঠল ওর। মা এত অবুঝ হবে জানতো না। বাড়ির পরিবেশ এখন থমথমে হয়ে থাকে। মা ছেলের মধ্যে নিঃশব্দ লড়াই চলছে সেই কবে থেকে। অভ্র অনেক চেষ্টা করেছিল মাকে বোঝাতে, কিন্তু মা কোনো কথা শুনতে রাজি নয়। অভ্রও প্রতিজ্ঞা করেছে বিয়ে করলে ফুলমণিকেই করবে, নইলে চিরকুমার হয়ে থাকবে। মানসী জানেন বুবুন এখনো মেয়েটার সঙ্গে সম্পর্ক রেখেছে। সেদিন তো স্পষ্টভাবেই জানিয়ে দিল, তোমার অসম্মতিতে ফুলমণিকে বিয়ে করব না, তবে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ভালোবাসি ফুলমণিকেই। অন্য কাউকে বিয়ে করলে সেই মেয়েটাকে ঠকানো হবে, সেটাই কি তুমি চাও? জবাব দিতে পারেনি মানসী। সত্যিই তো, একটা মেয়েকে ঠকানোর কোনো অধিকার তার নেই। তবে কি ছেলের বিয়ে হবে না কোনো দিন? ওই সাঁওতাল মেয়েটাকেই আনতে হবে? না না, কিছুতেই না। মেয়েটা মানুষ হিসেবে ভালো হতে পারে, কিন্তু বুবুনের বউ হবার যোগ্যতা ওর নেই। দিদির সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতে হবে মনে হচ্ছে। আজই একবার দিদির বাড়িতে যেতে হবে। এমনিতেই বহুদিন যাওয়া হয় না। জামাইবাবু মারা গেছেন অনেক দিন হলো। গত বছর ছেলের বিয়ে দিয়েছে দিদি। ছেলে আর বৌমাকে নিয়ে সুখেই আছে। মাঝে মাঝে ফোনে কথা হয়, তাতেই সব জানতে পারেন। এই ব্যাপারেও ফোনে কথা বলা যেত, কিন্তু সামনাসামনি কথা বললেই বেশি ভালো হবে। একদিন বিকেলে বেরিয়ে পড়লেন মানসী। ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে গেলেন দিদির বাড়ি। কিন্তু সারা বাড়ি এত চুপচাপ কেন? কেউ কি নেই? দরজায় তো তালা নেই। কলিং বেলে আঙুল রাখলেন। একটু পরেই দরজা খুলে দিল দিদি। তার চোখ লাল, চুল উস্কো খুস্কো, আলু থালে শাড়ি দেখে আঁতকে উঠলেন মানসী। কি হয়েছে তোর? কিছু না রে, একটু জ্বর হয়েছে। জোর করে হাসার চেষ্টা করলো দিদি। কপালে হাত দিয়ে উষ্ণতা মাপার চেষ্টা করলেন মানসী। সঙ্গে সঙ্গে যেন হাত পুড়ে গেল তার। তোর তো অনেক জ্বর, ওষুধ খাসনি? উদ্বিগ্ন গলায় বললেন। দিদি ততক্ষণে বিছানায় শুয়ে পড়েছে। ওখান থেকে চিঁচি করা গলায় বলল, ওষুধ খুঁজতে হবে, জানি না আছে কি না। মানে কি? রনকে বল ওষুধ এনে দেবে। কোথায় ও? ও তো নেই রে, একটু ইতস্তত করে বলল দিদি। নেই মানে? কোথায় গেছে? অফিসের কাজ আছে, সেখানেই গেছে। আজ রবিবার, অফিসের কাজ মানে? আর প্রিয়াই বা কোথায়? ও তো নিশ্চয়ই অফিসের কাজ নেই। চুপ করে রইল দিদি। তুই কি আমায় কিছু লুকাচ্ছিস দিদি? মানসী সন্দিগ্ধ গলায় বললেন। দিদি ইতস্তত করে বলল, ওরা দুজনে একটু বাইরে গেছে। কী সব কেনাকাটা আছে। সারা সপ্তাহ সময় পায় না, তাই রোববারটাই। তোর এত জ্বর দেখেও যেতে হলো? জ্বর নিয়ে বিছানায় পড়ে আছিস, ওরা দেখেনি? আশ্চর্য তো। ছাড় না মানি, কি হবে এত কথা বলে? সবই আমার কপাল, বুঝতে পারিসনি। প্রিয়া একেবারেই পছন্দ করে না আমার। যত্ন করবে কি? বিশ্বাস কর, আমি জানিই না আমার দোষ কোথায়। দিদি দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ে। তুই এতদিন কিছু বলিসনি কেন আমায়? স্তম্ভিত মানসী বলেন। কি হবে বলে? তাছাড়া এত লজ্জার কথা বলবই বা কী করে? এখন আমার কি হবে রে মানি? দিদি বলল আকুল গলায়। তুই ভাবিস না, আমি আছি তো। দাঁড়া, আগে ওষুধটা খুঁজে বের করে দিই। একটু পরে দিদির বাড়ি থেকে ফিরেছিলেন মানসী। একটা ব্যাপার খুব ভাবাচ্ছে তাকে। দিদি তো অনেক দেখে শুনে নিজের পছন্দ মতো মেয়ের সাথেই ছেলের বিয়ে দিয়েছিল, কিন্তু কী লাভ হলো তাতে? মেয়েটা তো দেখা যাচ্ছে আস্ত একটা বদমাশ, সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে। চকিতে তার চোখের সামনে কালো মিষ্টি একটা মেয়ের মুখ ভেসে উঠল। এই মেয়ের প্রাণে দয়া মায়া আছে। বুবুনের মুখে সবই তো শুনেছেন। এই মেয়ে নিশ্চয়ই এমন নিষ্ঠুর হতে পারবে না কিছুতেই। গুলি মারো, জাতপাত, আসল কথা হলো মানুষটা কেমন। মানুষটা ভালো হলেই সব ভালো।
জাতপাত কি গায়ে লেখা থাকে নাকি? হাতের কাছে এমন একটা মেয়েকে পেয়েও তাকে দূরে সরিয়ে দেবার বোকামি আর করবেন না। খুশি মনে ছেলেকে ফোন করলেন। বুবুন, আজ একবার মেয়েটাকে নিয়ে আয় তো। ভাবছিলাম ভালো কিছু বানিয়ে খাওয়াবো ওকে। কোন মেয়েটাকে? বুবনের অবাক জিজ্ঞাসা। কেন, ফুলমণি? গম্ভীর গলায় কথাটা বলে ফোনটা কেটে দিলেন মানসী। ধাক্কাটা হজম করার সময় দিতে হবে বুবুনকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।